সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটে, এখন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পালা। কিন্তু এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মতভেদ। জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী বিএনপির সমমনা রাজনৈতিক দল জামায়াতের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে তাদের। জুলাই অভ্যুত্থানে একসঙ্গে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গেও বিএনপির সেই ঘনিষ্ঠতা এখন মনে হয় আর নেই। এই মুহূর্তে কেউ চাইছে আগে নির্বাচন পরে সংস্কার, কেউ তার বিপরীতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চাইছেন আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন, উল্টোটা চাইছে বিএনপি। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের এই দূরত্ব রেখে বিএনপির চাওয়া যুগপৎ আন্দোলন কি সম্ভব? আলোচনা আসছে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। রাজনীতির সাম্প্রতিক নানা প্রসঙ্গ নিয়ে আজকের সম্পাদকীয় বিষয় নির্ধারণ করা হয়েছে। আবার আসছে যুগপৎ আন্দোলন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার কথা ছিল আহনাফ সাঈদ খান, নির্বাহী কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কিন্তু তিনি এখনও আমাদের মাঝে এসে উপস্থিত হননি। আমরা সেজন্য রুমিন আপাকে নিয়েই আলোচনাটি শুরু করব। কিন্তু দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা, আসামি রেহানা, পুতুল, জয়, ববিসহ 16 জন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। লন্ডনে টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত, অভিযোগ প্রমাণ হলে দেশে ফেরত পাঠানোর আহ্বান প্রধান উপদেষ্টার, বরখাস্তের দাবি কনজারভেটিভ নেতার। সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা, ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালো বাংলাদেশ, অপরাধমুক্ত সীমান্ত করতে সহযোগিতা কামনা প্রণয় ভার্মার। বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে, লন্ডনের হাসপাতালে থেকেও দেশবাসীর খোঁজ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন মির্জা আব্বাস। এবং আগে জাতীয় নির্বাচন করার পক্ষে ইসি, একসঙ্গে স্থানীয় ভোট করা বাস্তবসম্মত নয়, কমিশন সভায় মত, স্বরাষ্ট্র থেকে এনআইডি ফেরাতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত। আমাদের মধ্যে কথা বলতে বলতে উপস্থিত হয়েছেন আহনাফ সাঈদ খান, নির্বাহী কমিটির সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাকে স্বাগতম, যদিও আপনি কিছুটা বিলম্ব করেছেন উপস্থিত হতে। আমরা রুমিন আপাকে নিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। আজকে 12 দলীয় জোটের সঙ্গে আপনাদের আলোচনা হয়েছে এবং সেখানে যুগপৎ আন্দোলনের কর্মসূচি দেওয়ার বিষয়ে একটি আলোচনা এসেছে। আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, অন্তর্বর্তীকালীন সরকার সবারই, বিএনপিরও এক ধরনের সমর্থন আছে, এর প্রতি বড় ধরনের সমর্থন আছে, সবারই সমর্থন আছে। তারপরেও কেন যুগপৎ আন্দোলনের প্রয়োজনীয়তা আপনারা উপলব্ধি করছেন এই মুহূর্তে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেফিনেটলি এই সরকারটি যখন গঠিত হয়েছে তখন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান খুব স্পষ্ট ভাষায় বলেছেন, এই সরকারটি আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং আপনি লক্ষ্য করেছেন এই সরকার ক্ষমতা নেবার পরে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবার পরে 5 মাসের অধিক সময় পার হয়েছে। বিএনপি কিন্তু যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে বলেই আমরা মনে করি। ইভেন প্রথম যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরটি আসে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি ছোট ভিডিও বার্তা দিয়েছিলেন এবং সেখানে তিনি একটি ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছেন, সকলকে ধৈর্য ধারণের কথা বলেছেন এবং তার এই ছোট্ট বক্তব্যটি বাংলাদেশের সেই সময়ে আরও অনেক রক্তপাত হতে পারার সম্ভাবনাকে থামিয়ে দিয়েছিল বলেই অনেকে বিশ্বাস করে। কারণ তার উপরে যে ধরনের নৃশংসতা গত 15 বছর ধরে চলেছে, সেটার পাল্টা কোনো কথা যদি তিনি সে সময়ে বলতেন, বিকজ সেই সময়টা খুবই ভালনারেবল একটা সময় ছিল, ওই সময় যদি তিনি বলতেন তাহলে কেবলমাত্র যে তার দলের নেতাকর্মীরাই পথে নামতেন এবং এক ধরনের অরাজকতা তৈরি হতো তাই নয়, সাধারণ মানুষও কিন্তু পথে নেমে আসতো। সেই জায়গাটিতে আমি মনে করি যে বিএনপির চেয়ারপারসন এবং অ্যাক্টিং চেয়ারম্যান দুজনেই অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, রাজনৈতিক প্রুডেন্স যেটাকে বলে, পলিটিক্যাল প্রুডেন্স, সেটার পরিচয় তারা দিয়েছেন এবং এক ধরনের ধৈর্য এবং সহনশীলতা আমরা লক্ষ্য করেছি। সেটা কিন্তু 5 মাসে তার কোনো ব্যতিক্রম হয়নি। বাট এখন আমরা লক্ষ্য করছি যে এই সরকার, আপনি দেখেন গতকালকেই বোধহয় হঠাৎ করে একটি সিদ্ধান্ত আসলো যে রাজস্ব আদায় করতে হবে। 42,000 কোটি টাকার একটি ঘাটতি আছে, 5 মাসের রাজস্ব তারা যা ভেবেছিল সেখান থেকে সেটা পূরণের জন্য তারা ফল,
গ্যাস, তারপরে মোবাইলে কথা বলা, রেস্টুরেন্টের বিল, বিস্কিট, অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে প্রতিদিনকার জীবনে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত তাদের প্রত্যেকের জীবনেই এই জিনিসগুলো প্রতিদিনকার প্রয়োজন, সেই জিনিসগুলোতে হঠাৎ করে ভ্যাট বসানো এবং ভ্যাট বাড়িয়ে দেয়া, যে কারণে বলা হচ্ছে যে 12,000 কোটি টাকা নাকি এই জায়গা থেকে সরকার তুলতে পারবে। একটা কথা আমরা সবসময়, অ্যাটলিস্ট আমি আমার বাজেট স্পিচগুলোতে সবসময় খুবই শক্তভাবে বলেছি, পরোক্ষ করের উপরে চাপটা কমাতে হবে, প্রত্যক্ষ কর বাড়ান। দেখুন, আপনি যদি ঢাকা শহরটাই শুধুমাত্র আপনি আপনার সার্ভেতে নেন, আপনি দেখবেন এখানে ব্যাঙের ছাতার মতন একটি বাড়ির গা ঘেঁষে আরেকটি বাড়ি দাঁড়িয়ে আছে, এবং এই বাড়িগুলো ঢাকা যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, ঢাকায় এক কাঠা জমির দাম এমনও আছে অলমোস্ট 20-25 কোটি টাকা এক কাঠা। সো এতগুলো বাড়ি, এই বাড়িগুলোর মালিক কারা, তাদের কাছ থেকে আয়কর তারা ঠিক মতো দিচ্ছে কিনা সেটা দেখা, ওয়েলথ ট্যাক্স বাড়ানো। ফর এক্সাম্পল, আমার হয়তো সেরকম আয় নাই, কিন্তু আমার কয়েকশো কোটি টাকা সম্পত্তি আছে। যেই লোকটি আজ থেকে 100 বছর আগে হয়তো তার বাবা দাদা গুলশানে একটা 20 কাঠার মানে 20 কাঠা মিলে 1 বিঘার একটা প্লট কিনেছিল, সেই প্লটের দাম তো এখন 500 কোটি টাকা, 400 কোটি টাকা। তো সেই 400 কোটি টাকার উপর সে কি ওয়েলথ ট্যাক্সটা দেয়? দেয় না। সো এই জায়গাগুলোতে ফোকাস করে, এই জায়গাগুলোতে বারবার বলা হয় করের আওতা বাড়ানো হোক, বেশি মানুষের কাছ থেকে কর নেওয়া হোক। করের পরিমাণ বাড়ানোর দরকার নাই, পরোক্ষ করও বাড়ানোর দরকার নেই, প্রত্যক্ষ কর আওতাটা বাড়িয়ে বেশি মানুষের কাছ থেকে যদি কর আদায় করা হতো, কর ব্যবস্থাপনার যদি একটা সুষ্ঠু চালচিত্র থাকতো, তাহলে কিন্তু হঠাৎ করে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে হয় না। আজকে আমি দেখছিলাম শফিক ভাই, আমাদের এই সরকারের প্রেস সচিব, উনি বলেছেন যে এটা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, তাদের উপর তেমন কোনো চাপ পড়বে না। আমি জানি না, সরকারের ওই আসনটা বোধহয় একটু গোলমেলে, ওখানে যেই যায় একই সুরে কথা বলে, এবং হাসিনা বা সরকারকে আমরা বারবার কিন্তু এই ধরনের কথা বলতে শুনেছি, না এটা জনগণের চাপ পড়বে না, এটা তেমন কিছু হবে না, আমি তো অনেক উন্নয়ন করে দিয়েছি, আমি তো বেতন বাড়িয়ে দিয়েছি। কিন্তু উনি বারবার ভুলে যেতেন যে বেতনটা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আসলে বেতনের টাকা কাজেই লাগায় না, ঘুষের টাকা দিয়েই যাদের সংসারের উপরে অনেক খরচ চলে যায়, তাদের বেতন দফায় দফায় বাড়ানোর সাথে বাংলাদেশের আপামর জনসাধারণের আসলে কোনো সংযোগ নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার, যার কাছে আসলে আমাদের সকলের প্রত্যাশা অনেক বেশি, তারাও কেমন জানি শেখ হাসিনার ওই স্বরের মতন করেই কথা বলছেন। এবং খুবই সারপ্রাইজিংলি আমি দেখলাম যে জাতীয় নাগরিক কমিটিও কিন্তু একই ঘোষণা দিয়েছে, এবং তারা বলেছে যে কর এবং ভ্যাট যেটা হঠাৎ করে বাড়ানো হয়েছে সেটা যেন কমানো হয়, এবং শিল্পে যদি গ্যাস সংযোগ দেয়, আগের সংযোগে যে পরিমাণ খরচ হতো তার দ্বিগুণ খরচ এখন দিতে হবে। অনেকদিন ধরে কিন্তু বাংলাদেশে বিনিয়োগটা স্থবির হয়ে আছে, বিনিয়োগ বাংলাদেশে দীর্ঘদিন ধরে জিডিপির অনলি 22%, এটা বাড়ছে না, এবং রাজনৈতিক টালমাটাল অবস্থায় বিনিয়োগ কখনো বাড়ে না। সেইখানে আপনি যখন শিল্পে গ্যাস দিতে আবার দ্বিগুণ কর ধার্য করছেন, অটোমেটিক্যালি সেইটা বিনিয়োগের ক্ষেত্রে একটা নেগেটিভ অবস্থা তৈরি করবে। সো আমার খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী এবং একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার সরকারের কাছে আবেদন থাকবে যে এভাবে আসলে কর বাড়িয়ে, ভ্যাট দিয়ে, পরোক্ষ কর দিয়ে আপনি সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করাটা ন্যায্য হবে না। শুধু কি করের কারণেই আপনার মনে হচ্ছে যে যুগপৎ আন্দোলন করা প্রয়োজন, নাকি আরো অন্য কোনো অব্যবস্থাপনা আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, খুবই নাজুক। আমি যে জায়গায় থাকি, এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার মার্কেটের পাশের বাড়িটাই আমার, সেই মার্কেটের কয়েকশো দোকান আছে, তাদের যে সাধারণ সম্পাদক তাকে 2 দিন আগে কোপানো হয়েছে, লিটারালি 15-20 জন মিলে তাকে কুপিয়েছে, তাকে যিনি হেল্প করতে গেছেন তাকেও কুপিয়েছে। এইরকম অবস্থা কিন্তু এলিফ্যান্ট রোডে আমরা আজকে 100 বছর ধরে, আমার নানার বাড়ি এখন 100 বছর ধরে আমরা আছি, এরকম ঘটনা হয়নি কখনো। আপনি দেখেন বাড়িতে, বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে ডাকাতি বেড়েছে, প্রচুর ডাকাতির কথা আমরা শুনি, এটা কিন্তু খুব নিকট অতীতে আমরা শুনি নাই। ছিনতাই অনেক গুণ বেড়েছে। দেখুন, বাংলাদেশে অলরেডি মূল্যস্ফীতি এখন ডাবল ডিজিটে, খাদ্যের 14%, অর্থনীতিবিদরা বলছেন খাদ্যের মূল্যস্ফীতি 14%। সেইখানে যখন আপনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ভ্যাট বসাবেন, তখন মূল্যস্ফীতিটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং সাধারণ মানুষের অবস্থা কি হবে? এবং যখন আপনার অর্থনীতিটা
সাধারণ মানুষের জীবন যাত্রার ব্যয় নির্বাহ করাই কঠিন হয়, তখন কিন্তু সমাজে নানা ধরনের অস্থিরতা তৈরি হয় এবং সেই অস্থিরতার আলামত আমরা দেখতে পাচ্ছি। আপনি জি একটু যদি আপা, আমি লক্ষ্য আপনার করেন, কাছে আবার আসবো। একটা লাইন দিয়ে জি শেষ করি, বিএনপির মহাসচিব বেশ কয়েক মাস ধরে একটা নির্বাচনের রোড ম্যাপের কথা বলছেন, সেই রোড ম্যাপ কিন্তু আমরা এখনো পাইনি। জি ধন্যবাদ। আনাফ সাইদ খান, আপনার কাছে আমি আসতে চাই যে আপনাদের একজন সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে আছেন আইসিটি মন্ত্রণালয়ের। আপা বলছিলেন বিস্কিট থেকে শুরু করে গ্যাস, নিত্য প্রয়োজনীয় নানা বিষয়ের কথা। আমরা দেখছি যে ইন্টারনেটের দামও বাড়ছে এবং যখন এই সরকার ক্ষমতায় আসে তখন এক ধরনের ঘোষণা দিয়ে এসেছিল যে ইন্টারনেট একটা আসলে মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটা অন্তর্ভুক্ত হবে। আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ভ্যাট বাড়লো, এর পক্ষ থেকে কোনো ধরনের কি ধরনের প্রতিক্রিয়া আপনারা আসলে সরকারের কাছে ব্যক্ত করেছেন এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে এবং আপনার ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের এবং আমার সহ-আলোচককে। দেখুন, এই যে ভ্যাট ট্যাক্স বা নিত্য প্রয়োজনীয় পণ্যে যে বৃদ্ধি, এটা তো সাধারণ মানুষের জীবনে ভোগান্তি নিয়ে আসে। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই এই ধরনের পলিসির নিন্দা জানাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ফ্যাসিবাদী শাসনামল দেশকে যে পরিমাণ ভঙ্গুর করে রেখেছে এবং আপনারা দেখেছেন যে বিগত ফ্যাসিস্ট রেজিমের টাইমও আইএমএফ থেকে লোন নেওয়া হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আপনার এখানে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছিল এবং এখনও এটাই হচ্ছে একটা কন্টিনিউয়েশন আর কি। কারণ বাংলাদেশে এখন রাতারাতি নতুন কোনো ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব হয়নি বা অর্থনীতির নতুন যে সোর্সগুলো, এরকম কোনো সোর্স আসলে নতুনভাবে নতুন শিল্প বাংলাদেশে চালু করা যায়নি। তো এই অবস্থায় সেই পুরনো ফ্যাসিবাদী যে ব্যবস্থা, আমলাতান্ত্রিক জটিলতা বা ভিতরের যেই উপদেষ্টা পরিষদে যারা বসে আছেন তারা এই যে সব কিছু রেডি করেন, এরকম তো না ব্যাপারটা। এখানে সরকারের সচিব যারা আছে, আমলা যারা আছে, তো তাদের এখানে আসলে ইনফ্লুয়েন্সটা কি, ব্যাপারগুলা আসলে খতিয়ে দেখার বিষয়। তো সর্বোপরি আমরা এই পলিসি নিন্দা জানাই, এখানে আরো বেটার পলিসি আসতে পারতো। কি ধরনের বেটার পলিসি? আপনাদের কোনো, আপনারা তো অনেক কিছু নিয়ে অনেক মতামত করেন, কোনো ধরনের মতামত আছে কিনা যে কি ধরনের বেটার পলিসি বা আসতে পারতো আসলে? এখন বাংলাদেশের যে অর্থনৈতিক দুর্দশা, এখান থেকে আসলে মানে শিল্পায়ন ছাড়া আপনি দীর্ঘমেয়াদে তো কোনো সলিউশন আনতে পারবেন না। তো শর্ট টার্মে তেমন খুব বেশি কিছু করার নেই। আচ্ছা, মানে আমরা কি আসলে এই বিষয়টা কি এভাবে বলতে পারি যে আমরা আসলে যতটুকু প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কিংবা ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে, সেই রকম প্রত্যাশা পূরণে আপনাদেরও অনেক সময় মনে হচ্ছে যে সেরকম প্রত্যাশা পূরণ করতে পারেনি? যে কারণে আমি দেখি যে অনেকে আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেন সরকারের, আপনারা বলতে চান যে আপনার একটা প্রেশার গ্রুপ। আপনাদের কি প্রত্যাশা পূরণ হয়েছে? না, প্রত্যাশা তো আসলে পুরোপুরি পূরণ হয়নি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তো এখানে যেমন সরকারের দায় আছে এবং সরকারকে আসলে যে সমস্ত দেশের স্টেক হোল্ডারদের সাহায্য করার কথা ছিল, সেটাও আসলে কতটা প্রপারলি পাওয়া যাচ্ছে বা রাজনৈতিক দলগুলো আসলে কতটা সহযোগিতা করছে, কারণ মুখে এক কথা আর কাজের প্রতিফলনে আরেকটা, এরকম তো আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখবেন যে সব রাজনৈতিক দলে কি সরকারকে অসহায়তা করছে, এরকম বলতে চাচ্ছেন আপনি? মানে সব রাজনৈতিক দলের তো আসলে সহযোগিতা বা অসহযোগিতায় খুব বেশি কিছু আসে যায় না। আমি বড় রাজনৈতিক দলগুলোর দিকে আসলে ইঙ্গিত করছি। সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। রুমিন আপা, এটা নিয়ে কোনো কিছু মন্তব্য করতে চান? আপনারা অসহযোগিতা করছেন সরকারকে কোন ক্ষেত্রে? দেখুন, সরকার নিজে যদি নিজেকে ব্যর্থ করার জন্য অস্থির হয়, এই সরকারকে আপনি কিভাবে সহযোগিতা করবেন বলেন? এই সরকারের ফোকাসটা কি আপনি একজন সাংবাদিক হিসেবে বুঝতে পেরেছেন? আমার স্বীকার করতে কোনো দ্বিধা নাই, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি সরকারের ফোকাস এখন অ্যাজ অন টুডে আমি বুঝি নাই। এই সরকার আসলে কি করতে চাইছে? এই সরকার কয়েকটা কমিশন করেছে, এই কমিশনগুলো রিপোর্ট দেওয়ার কথা ছিল 31শে ডিসেম্বর। আজকে জানুয়ারি 9 তারিখ, এখন শুনতে পাচ্ছি আজকে 12 তারিখ, সরি জানুয়ারির 12 তারিখ, এখন শুনতে পাচ্ছি 15 তারিখে বোধ হয় একটা ডেডলাইন করা হয়েছে, 15 তারিখের মধ্যে রিপোর্ট আসবে। এখানে আমি দেখেছি নারী কমিশন করা হয়েছে, শ্রমজীবী মানুষদের জন্য কমিশন করা হয়েছে, এখানে আরো নানান ধরনের কমিশন করা হয়েছে। মানে
নারীদের বিষয়ে ডেফিনেটলি আমাদের সকলেরই দায় এবং দায়িত্ব আছে, বাট এই সরকারের কাজ কি সেটা? এই প্রশ্নটাতেও একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মাথায় আসতেই পারে, তাই না? যে এই সরকারের কাজ কি এটা? মানে শ্রমিকদের নিয়ে নানান অসন্তোষ আছে, শ্রমক্ষেত্রে নানান রকম সমস্যা আছে, কেউ অস্বীকার করছে না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি আসলে শ্রমখাত ঠিক করা? একটা বিষয় তো আপু এটা সত্যি যে মানে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তারপরে অনেক জায়গায় শ্রমিকদের অসন্তোষ দেখা গেছে, যে কারণে গাজীপুর অনেকগুলো গার্মেন্টস দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে। আমাদের সেক্ষেত্রে তো একটা সংস্কারের প্রয়োজন হতেই পারে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, আমি সব মেনে নিচ্ছি। এটাকে বন্ধ করার বা এটাকে কমিয়ে আনার, বন্ধ করার কথাটা আসলে রাজনীতিতে একেবারেই ভুল, বন্ধ করা বলে কোনো কথা নাই, কমিয়ে আনার একটাই সহি উপায় ছিল যদি আপনি মানুষকে পলিটিক্যাল গোল সম্পর্কে একটা স্পষ্ট স্বচ্ছ ধারণা দিতে পারতেন। আমরা জানি না এই সরকার কতদিন আছে। আচ্ছা, আপনি কি জানেন সরকার কতদিন আছে? জানেন না, আমি জানি না, আমি শিওর আমার পাশে যিনি বসে আছেন উনিও জানেন না যে কতদিন পরে একটি নির্বাচন হতে যাচ্ছে। এক ধরনের ঘোষণা তো প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেটাও খুবই আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে। কেন মনে হয়েছে? বিকজ উনি বলেছেন 25শে ডিসেম্বর, একদিন পার না হতেই ওনার প্রেস সচিব বলেছেন 26শে জুন পর্যন্ত, অর্থাৎ 26 সালের প্রথমার্ধ পর্যন্ত হতে পারে। আবার দেখলাম নির্বাচন কমিশনার বলছেন যে এটা আবহাওয়ার উপরেও নির্ভর করে। মানে তাহলে হয়তো 26শে জুনও না, তাহলে আমাদের 26শে ডিসেম্বর দেখতে হবে। মানে দিজ আর অল স্পেকুলেশনস হুইচ ইজ নট ভেরি হেলদি ফর পলিটিক্স। দ্যাটস অল হোয়াট আই ওয়ান্ট টু সে। যে এই যে প্রত্যেকে তার মতো করে ধারণা করছে, আমি ধারণা করছি আবহাওয়ার কথা মাথায় রাখতে হবে, 25-এর শেষ, কিন্তু পরের দিন আবার শফিক ভাই বলছে 26-এর প্রথমার্ধ, মানে জুন পর্যন্ত ধরতে হবে, কিন্তু আবহাওয়া ধরলে তো আসলে জুন হবে না, তাহলে কি সেটা ডিসেম্বর? এই যে স্পেকুলেশন, এটা আপনার মাথায় যেমন ঘুরে, আমার মাথায়ও ঘুরে, ব্যবসায়ীদের মাথায়ও ঘুরে। সো এটা যখন ঘুরতে থাকে না, তখন সর্বত্রই এক ধরনের অস্থিরতা তৈরি হয়, বিকজ কেউ তার প্ল্যানটা করতে পারে না, এবং প্ল্যানটা যে করতে না পারা তার একটা বড় দায় হচ্ছে সরকারের নিজের প্ল্যান নাই। আমি আজকে কততম বারের মতো বলছি জানি না, বোধহয় 1000তম বার ছাড়িয়ে গেছে গত 5 মাসে, শর্ট, মিড এন্ড লং টাইম প্ল্যানের কথা আমি বারবার বলেছি। শর্ট টার্মে কি করতে চান, কতদিনের, মিড টার্মে কি করতে চান, কতদিনের, লং টার্মে কি করতে চান, কতদিনে, এখন পর্যন্ত আমরা কোনো ধারণাই পাই নাই, কোনো রকম কোনো আভাসও পাই নাই কি করতে চায় এই সরকার। আমরা কখনো শুনি সংবিধান পুরোটা বাতিল হয়ে যাবে, একদল সেই দাবি তোলে, আবার শুনি তারা প্রোক্লেমেশন, ঘোষণাপত্র প্রস্তুত করেছে, এর সাথে সরকারের কোনো সংযোগ নাই বলে সরকার লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে। আবার তার মানে 31শে ডিসেম্বর শেষ হতে না হতেই রাত 1টা বাজে আমরা দেখি সরকার বলছে আমরা ফ্যাসিলিটেট করব। প্রথমে বলেছিল আমরা ঘোষণাপত্র দেব, পরে বলছেন আমরা ফ্যাসিলিটেট করব। অর্থাৎ ওয়ার্ড নিয়ে জার্গালের দরকার নাই, আল্লাহর ওয়াস্তে সহি হন। আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা যেই কথাগুলো বলেন, ওনার পারিষদদের অন্তত সেইটুকু ফলো করলেই সরকার আরেকটু বেটার চলতো। জি, আমি একটু অন্তর্বর্তী সরকারের এই যে বক্তব্য জুলাই প্রোক্লেমেশন নিয়ে, বিশেষ করে প্রথমে বলা হয়েছিল এটি প্রাইভেট ইনিশিয়েটিভ, এটার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। তারপরে আপনারা যখন ঘোষণা করলেন তার ঠিক আগ্রাতে বলা হলো যে সরকার এটা দেখবে, তারপরে আবার বলা হচ্ছে সরকার এটা ফ্যাসিলিটেট করবে, সরকার ঘোষণা করবে না। মানে আপনাদের, যেহেতু এটা আপনাদেরই দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিরই দাবি, আপনারা কি স্পষ্ট হতে পেরেছেন যে সরকার আসলে কিভাবে জুলাই প্রোক্লেমেশনের সঙ্গে সম্পৃক্ত হবে? দেখুন, এই জুলাই প্রোক্লেমেশন যেটা ঘোষণা দেওয়ার কথা ছিল গত 5ই আগস্ট, তো সেটা নানান পরিস্থিতিতে আসলে দেয়া যায়নি। এখন এই প্রোক্লেমেশনটা হচ্ছে এই অভ্যুত্থানের একটা আইনগত রক্ষা কবচ, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রেসারে, সরাসরি প্রেসারে এখানে সরকারি ঘোষণাটা দিতে পারছে না প্রোক্লেমেশনের। আর তাছাড়া মানে এই ব্যাপারটা সরকারের পক্ষ থেকে আর একটু পরিষ্কার করা উচিত। তবে এই প্রোক্লেমেশন যদি ঘোষণা না করা যায়, তো তাহলে আসলে এই অভ্যুত্থানের আসলে আইনগত কোনো ভিত্তি থাকবে না, এবং এটাকে ব্যবহার করে ভবিষ্যতে কখনো ফ্যাসিস্টরা ফিরে আসলে, কিংবা অন্য যে কেউ যারা 24-এর অভ্যুত্থানের ছাত্র জনতার যে শক্তিকে যদি কেউ দমাতে চায়, সেটা সংবিধান লঙ্ঘন বা অন্যান্য ব্যাপার বলে সে কাজটা করতে পারবে। তো সেই জন্য আমরা অভ্যুত্থানের রক্ষা কবচ হিসাবে প্রোক্লেমেশনটা চেয়েছিলাম। মানে সেটা নিয়ে আপনাদের অগ্রগতি কতটুকু? যেমন জানুয়ারি 15 তারিখ, আমরা তো জানুয়ারি 15 তারিখ পর্যন্ত একটা বেঁধে দিয়েছিলেন, একটা ডেডলাইন দিয়েছি। তো আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব, এবং
আমরা এই ব্যাপারটা নিয়ে জনসংযোগও চালাচ্ছি যে কেন এই প্রোক্লেমেশনটা আসা প্রয়োজন। তো 15 তারিখের ভিতরে যদি না আসে সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। কি ধরনের পদক্ষেপ? আমরা দলীয়ভাবে কোনো মানে দলীয় বলছে আমি মানে সাংগঠনিকভাবে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা আপনাদের মধ্যে যে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন যদি জানুয়ারির 15 তারিখের মধ্যে না হয়? আমরা অবশ্যই আর কঠোর পদক্ষেপে কঠোর কোনো কর্মসূচির দিকে যাওয়ার কথা ভাবতে পারি। আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো সরাসরি একদম সরকারের প্রতি চাপের কারণে এটা জুলাই প্রোক্লেমেশন আসছে না। কি ধরনের চাপ তারা দিচ্ছে আমি একটু জানতে চাই আপনার কাছে। এই যে কিছুদিন আগে আপনার মানব জমিনে আপনিও নিশ্চয়ই রিপোর্টটা পড়েছেন যে এখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা সরাসরি চাপে যে এই প্রোক্লেমেশনটা তাদের সাথে আলোচনা করা হয়নি, যদিও তথ্যটা সঠিক নয়। কারণ প্রোক্লেমেশনটা তো এখানে অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাই রেডি করবে। তো এটা রেডি করার পর রাজনৈতিক দলগুলোর কাছে বা সিভিল সোসাইটি তারপর অন্যান্য যারা আছে তাদের কাছে জিনিসটা পৌঁছানো হয়েছিল, কিন্তু হয়তো বা কোনো কারণে মনোপুত না হয় বা তাদের একদম পুরোপুরি নিজেদের এজেন্ডা বাস্তবায়ন হয়তো প্রোক্লেমেশনতে করতে পারবে না, এই সমস্ত কারণে হয়তো এটা স্বীকৃতি দিতে চাচ্ছে না। আপনারা কি 31 ডিসেম্বরের আগে অর্থাৎ 30 ডিসেম্বরের আগে কি তাদের কাছে পৌঁছেছিলেন প্রোক্লেমেশনের কপিগুলো? হ্যাঁ। তাদের মনোভাব কি দেখেছিলেন আসলে? তারা তো একটা বিরুদ্ধাচরণ করেছিল শুরু থেকে। রুমিন আপা, আপনার কাছে প্রশ্ন যে আসলে জুলাই প্রোক্লেমেশন নিয়ে বিএনপির পক্ষ থেকে আসলে কোনো ধরনের অবজেকশন আছে কিনা, থাকলেই বা কেন সেটা? না, আমি যতদূর দেখেছি গণমাধ্যমে এবং দলীয় আলোচনা যেটা আমার কাছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি বলেছে গত 15 বছর এবং 111-এর 2 বছর 17 বছর বিএনপির নেতাকর্মীদের অবিশ্বাস্য রকম ত্যাগের উপরে কিন্তু এই অভ্যুত্থানের বেসটা রচিত হয়েছে, ভিত্তিটা রচিত হয়েছে। এবং অভ্যুত্থানে আপনি যদি নিহতের তালিকা দেখেন, গুলিবিদ্ধ হয়ে যারা শহীদ হয়েছেন শহীদের তালিকা দেখেন, আপনি দেখবেন অলমোস্ট 500+ হচ্ছে বিএনপির নেতাকর্মী। সো আপনি আসলে বিএনপিকে বাদ দিয়ে বিএনপির নেতাকর্মীদের অবদানকে অস্বীকার করে বা ছোট করে দেখিয়ে আপনি যদি কেবলমাত্র 1.5 মাসের অভ্যুত্থানটাকেই ফোকাস করেন, মানে অ্যাজ ইফ এর আগে কিছু হয় নাই এর পরে কিছু হয় নাই, জাস্ট ওই 1.5 মাস, তাহলে বোধহয় খুব সঠিক হবে না। ইভেন আমরা যখন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি আমরা কিন্তু 47 থেকে শুরু করি, আমরা কিন্তু ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু ভাষা আন্দোলনের 4 জন শহীদ এবং যারা এই পটভূমি রচনা করেছেন তাদের অবদান অবশ্য গত 15 বছর মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, বাট সেটা নিয়ে আলোচনা হয়। আমরা 69-এর গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করি এবং তারপরে আমরা 71-এর মুক্তিযুদ্ধ আসি। সো প্রত্যেকটা আন্দোলনের কিন্তু একটা পটভূমি আছে। বিএনপি বলেছে সেই পটভূমিটা যেন এই প্রোক্লেমেশনে থাকে, এইটুকুই। তবে একটা বিষয়, আমি একজন খুবই রাজনীতির সঙ্গে যুক্ত খুবই ক্ষুদ্র একজন কর্মী হিসেবে এটুকু বলি, রাজনীতিতে কিন্তু আপনি যদি পরাজিত হন সেটা শো করা বা সেটা যদি সবাই বুঝে যায়, এটা কিন্তু ওই পরাজয়ের চেয়েও বড় পরাজয়। বিকজ আমরা জানি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা একটি রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন এবং এটি বিষয়টি খোলামেলা, এটি কিন্তু এখন আর কোনো লুকোছাপার বিষয় না, অ্যান্ড উইচ ইজ গুড। আমরা এটাকে ওয়েলকাম করি। বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা আছে, সেই জায়গায় যদি কোনো নতুন দল, আদর্শিক দল গঠিত হয়, সার্টেনলি উই অল ওয়েলকাম দ্যাট। বাংলাদেশের মানুষ এটাকে স্বাগত জানায়। কিন্তু সেই দলটি যখন আপনি গঠন করবার ঘোষণা দিয়েছেন তখন কিন্তু অলরেডি ইউ আর ইনটু পলিটিক্স, আপনি কিন্তু রাজনীতিতে ঢুকে গেছেন। এবং রাজনীতিতে ঢুকে যাওয়ার পর যখন আপনি খুবই শোরগোল করে বলছেন যে নাও অর নেভার, দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ইউজড বিফোর 31st ডিসেম্বর, এখন অথবা কখনোই নয়, নাও অর নেভার। সো এইরকম একটি শোরগোল এবং এরকম একটি হাঁক ডাকের পরে যখন রাত 1টা বাজে সেখান থেকে বলা হয় সরকার করবে, যেই সরকার আগের দিন রাত 12টা পর্যন্ত বলেছে যে এটা সরকারের ব্যাপার নয়, এটা প্রাইভেট ইনিশিয়েটিভ, তারপরে ধুম করে সরকার করবে এবং সরকার নিজেও পাজলড, সরকার বলছে ফ্যাসিলিটেট করবে, পরের দিন বলছে, মানে এরকম নানানমুখী বয়ান বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে। দ্যাট ক্লিয়ারলি শোজ ইওর ডিফিট। তাদের যে 31 ডিসেম্বরের জমায়েত সেটা তো বেশ বড়ই হয়েছিল, মানে সেইখান থেকে তো তাদের কিছুটা
যে জনসমর্থন আছে বা মানুষ কেউ কিছুটা অস্বীকার করেনি। আই এম নট চ্যালেঞ্জিং দ্যাট জনসমর্থন, নট অ্যাট অল। আমি শুধু বলছি পলিটিক্সে আপনি যখন এরকম পর্যায়ে তখনই যাবেন যখন আপনি দৃঢ়ভাবে নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করবেন এবং আপনার সহযোদ্ধাদের সঙ্গে আপনার সেই বোঝাপড়া হবে যে আমরা সত্যি ডু অর ডাই করবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 144 ধারা ভঙ্গের ব্যাপারে তৎকালীন আওয়ামী লীগ, যারা বায়ান্নর ভাষা আন্দোলনের কথা বলছি, তারা কিন্তু একমত হয়নি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি আহাদ তখন দাঁড়িয়ে বলেছিল নাও অর নেভার, 144 ধারা আমি ভাঙবই, অ্যান্ড হি ডিড দ্যাট। যে কারণে পরের দিন 21শে ফেব্রুয়ারি আজকে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে পারছে। তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে বের হয়ে যান মিটিং থেকে, পরে তিনি তার সহকর্মীদের সমর্থন পান কারো কারো। সো এই যে আপনি ডু অর ডাই এর এতে চলে যাচ্ছেন, নাও অর নেভারের মতন শক্ত কথা বলছেন, তখন আপনাকে আসলে ওই স্থিরতাতেই এগোতে হবে যে আপনি ওটা করবেন। ওটা মানে কাম হোয়াট মে, যাই হোক হবে, আমি আমার ওইটা প্রোক্লামেশন আমি দিবই। এটা যদি না হয় তাহলে আপনি এরকম স্ট্রং ল্যাঙ্গুয়েজে যাবেন না। এটা কিন্তু আপনার উপরে মানুষ কিন্তু নির্ভর করতে চায় এমন নেতার প্রতি যার কথা এবং কাজ মিলে যায়, যার উপরে সে ভরসা করতে এটা পারে। নিশ্চয়ই আপনার পরামর্শদের প্রতি। কিন্তু আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এই জুলাই প্রোক্লেমেশন নিয়ে তো সরকার বলেছিল সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, আপনাদের সঙ্গে আলোচনা করেছে কিনা? সেখান থেকে আপনারা মানে 15 তারিখ তো আর 3 দিন আছে, আমরা বুঝতেই পারছি যে 15 তারিখের মধ্যে কোনো রেজাল্ট আসবে না। আমি এই প্রশ্নের উত্তর জানি না। আমাদের দলের সঙ্গে বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকার আলোচনা করেছে কিনা আমি জানি না। তবে আলোচনা যদি না করে থাকে তাহলে পুরো বিষয়টি কিন্তু আরো বেশি তরল হয়ে যায়, আরো বেশি লাইট হয়ে যায়। এটা ভালো নয়। শেষ প্রশ্ন আপু, জুলাই প্রোক্লেমেশনে সেটা হলো যে তারা যে আশঙ্কাটা করে যে পরবর্তীতে তাদের উপর প্রাণনাশের হুমকি আসতে পারে। আমরা এরকম দেখেছি ইতিহাসে যে অনেক সময় যারা একটা অভ্যুত্থান ঘটায়, বিপ্লব ঘটে, তাদেরকে পরবর্তীতে মানে রাজনীতি থেকে মাইনাস করার জন্য অনেক ধরনের তৎপরতা নেওয়া হয়। এই যে ঝুঁকি বা আশঙ্কার কথা তারা ভাবছে, এটা কতটুকু আপনার কাছে মনে হয় যে সঠিক, এবং সেই কারণে কি প্রোক্লেমেশনটা দেওয়া প্রয়োজন কিনা? আপনি যখন একটা পা ফেলবেন, আপনি তার প্রোজ এন্ড কনস চিন্তা করে যদি পা না ফেলেন, আপনাকে তো তার কনসিকুয়েন্স ভোগ করতেই হবে। দেখুন, প্রতিটা বিপ্লবের পরেই প্রতি বিপ্লব হয়। অনেক ক্ষেত্রে বিপ্লবীরা তাদের যোগ্য সম্মান পায় না, অনেক ক্ষেত্রে বিপ্লবীরা তাদের জীবনের নিরাপত্তাটুকুও পায় না। সো সেই জায়গাটাতে আমি বলবো যে অনেক বড় সম্ভাবনা নিয়ে কিন্তু এই গণ অভ্যুত্থানের জন্ম হয়েছে, অনেক বড় সম্ভাবনা। এবং বাংলাদেশের 90 to 95% মানুষ একমত হওয়া, একত্র হওয়া, এটা কিন্তু আমাদের আমি জানি না মানে 71-এর পরে আর হয়েছে কিনা, এরকম ভাবে হয়নি এতটা। 90-ও আমি বলবো এত হয়নি, এই 2024-এ যা হয়েছে। সো এটার পুরো অপরচুনিটিটা তো আসলে ওদের হাতে ছিল। ওরা এই অপরচুনিটিটা নানাভাবে কেন হারালো, এই প্রশ্ন কি তাদের নিজেদের করা উচিত না? যে এই অপরচুনিটি আমাদের হাত থেকে গেল কেন? আজকে যদি তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন আইন নিরাপত্তা নিয়ে প্রশ্নটা আসলে এই সরকারের আমলে তারা হয়তো করছে না, বরং পরবর্তীতে সরকার যারা আসবে তারা তাদেরকে কতটুকু স্বস্তিতে বাঁচতে দেবে সেই সংখ্যা তাদের মধ্যে আছে। দেখুন, আওয়ামী লীগ যদি মানে কোনোদিন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ তাদের জন্য একটি হুমকি তৈরি করতেই পারে, কিন্তু এর বাইরে আর কোনো রাজনৈতিক দল, হু এভার মেবি, আমার মনে হয় না যে তাদের প্রাণের হুমকি পাওয়ার মতন কোনো বিষয় ঘটবে। অসংখ্য ধন্যবাদ আপা, আপনার কাছে আবার আসবো। আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন, সেটা হলো নাও অর নেভার, এখনই অথবা কখনো না, এরকম ঘোষণা দেওয়ার পরে জুলাই প্রোক্লেমেশনের ঘোষণা থেকে সরে আসা কি আপনাদের রাজনৈতিক যে অভিপ্রায় সেটাকে দুর্বল করেছে কি না? আচ্ছা, তার আগে একটা বিষয় আসতে চাই, যেটা তিনি বললেন যে এখানে অন্যান্য রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির অবদানের কথা স্বীকার করা হয়নি, বা আমরা তো কখনোই বলছি না যে এই গণঅভ্যুত্থান স্রেফ 1.5 মাসের আন্দোলনের ফসল। এটার তো একটা পটভূমি রয়েছে, এবং উনি কিভাবে নিশ্চিত হলেন যে আসলে সেখানে তাদের ব্যাপারে বলছি যে বিএনপি এটা রিকোয়েস্ট করেছে যেটা থাকতে হবে, এটুকুই বলেছি। না, সেই ধরনের জিনিসপত্র ছিল, এবং পটভূমি সেই ব্রিটিশ পিরিয়ড থেকেও আসলে টানা হয়েছে। তো বাংলাদেশের যতগুলো হিস্ট্রিক্যাল মোমেন্ট এবং ফ্যাসিবাদের যতগুলো বড় বড় অপকর্ম এবং এই অভ্যুত্থানে যতগুলো স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডার তো শুধু স্টুডেন্টরা না, এখানে পলিটিক্যাল পার্টিজও আছে, এটা তো আমরা কখনো অস্বীকার করি নাই। সো অস্বীকার বরং তাদেরকেই করতে দেখা যায় এখন, কাউকে দেখা যায়। তো এই সবার জার্নি কথাটা আসলে প্রোক্লেমেশন উঠে এসেছে,
উঠে আসেনি, এই কথাটা ভুল। হুম। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে যে দিতে না পারা ব্যাপারটা হচ্ছে যে দেয়া তো আসলে যেতই, বাট এখানে সরকারের সহায়তা ছাড়া যেটা তো মানে লিগালাইজ করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো থাকে না। আর তাছাড়া আমরা তো চেয়েছিলাম আসলে সবাইকে নিয়ে দেওয়ার জন্য, যেহেতু অভ্যুত্থানটা সবাই মিলেই করেছে। হুম। তো সেই জায়গা থেকে একটা মানে জাতীয় ঐক্য বিনষ্ট হতে পারে, সেই আশঙ্কা থেকে আমরা দেইনি। আমরা রাজনৈতিক দলগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। হুম। এবং আপনি দেখবেন যে আমাদের সে 31 তারিখের প্রোগ্রামটা ছিল মার্চ ফর ইউনিটি, যখন প্রোক্লেমেশনের প্রোগ্রামটা চেঞ্জ করা হলো। তো এখানে আশা করি সমস্ত বিষয় থেকে আমাদের উদ্দেশ্য সম্পর্কে অপরিষ্কার থাকার মতো কিছু নেই, পরিষ্কার ব্যাপারটা। আপনারা যে রাজনৈতিক দল ঘোষণা করার কথা অনেক মানে জনপরিসরে অনেকে বলেছেন, সেটা কবে আসছে? সেটা খুব শীঘ্রই। আমি এই মুহূর্তে নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমে আবদ্ধ করতে চাচ্ছি না। আর সেক্ষেত্রে কি মানে আপনারা এখন থেকে কি রাজনৈতিক দল হিসেবে অ্যাক্ট করা শুরু করেছেন কিনা? না না না, রাজনৈতিক দল হিসাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় অভ্যুত্থানের ব্যানার হিসেবেই থাকবে। এবং যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলস্বরূপ এই রাজনৈতিক দল হচ্ছে, তো এই প্ল্যাটফর্মটা সবসময় সেই রাজনৈতিক দলে পলিসি মেকিং ভূমিকা রাখবে। ব্যাপারটা এরকম না যে এটা একটা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসাবে অ্যাক্ট করবে, এরকম না। আচ্ছা, আর বিষয়গুলো হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন এখানে আসছে, যেমন ধরেন যে আপনারা একটা সভায় গিয়ে আপনাদের যিনি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি গিয়েছিলেন, যেখানে স্থানীয় সরকার প্রতিনিধিদের 1300+ কিছু কাউন্সিলর, 1300 জনের বেশি, কয়েকজন বেশি কাউন্সিলরকে নিয়ে তারা বলেছিলেন যে স্থানীয় সরকার উপদেষ্টাকে অনুরোধ করবে তাদের যেন পুনর্বহাল করা হয়। তারা আওয়ামী আমলে নির্বাচিত কাউন্সিলর। আওয়ামী লীগ আমলে আসলে কোন কোন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে আপনাদের মনে হয় যে সেই 1300 কাউন্সিলরকে পুনর্বহাল করা প্রয়োজন মনে হয়েছিল আপনাদের? এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটি যেহেতু আপনাদের এলআই হিসেবে কাজ করছে, আমরা দেখছি যে স্থানীয় সরকার নির্বাচনের দিকে আপনাদের ঝোঁক বেশি। এগুলোর কারণটা কি আসলে? দেখুন, এখানে এই আমাদের আহ্বায়কের যে ব্যাপারটা আপনি তুললেন, এ ব্যাপারে উনি পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছেন। আর স্থানীয় সরকার বা কোনো নির্বাচন সুষ্ঠু হয়েছে এ কথা তো আমরা বলছি না। আপনি দেখবেন যে এখানে বিএনপির পক্ষ থেকেও তাদের সম্ভবত 19 জন পৌর মেয়রকে শপথে পুনর্বহাল করার জন্য চিঠি দেওয়া হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। তো সেই যে আপনার 19 জন পৌর মেয়র, তারা কি আসলে কোন নির্বাচনে সুষ্ঠুভাবে নির্বাচিত? রাইট। তো এই প্রশ্নটা তো আমরাও করতে পারি। হ্যাঁ, এখানে যদি আপনার যারা ছিল তারা হচ্ছে আপনার নির্বাচনে অংশগ্রহণ করা বা অন্যান্য কারণে অন্যান্য দল থেকে বহিষ্কৃত হয়েছেন অনেকে। তো এই ব্যাপারগুলোর জন্য আপনার তাদের নিয়ে বসা হয়েছিল। কিন্তু এখন অন্য রাজনৈতিক দল যদি তাদের প্রার্থীদেরকে আসলে পুনর্বহাল করতে চায়, তো এটা তো ফ্যাসিস্ট আমলেই নির্বাচন হয়েছিল, তাই না? প্রশ্নগুলো সেটাই তো প্রশ্ন, যে ফ্যাসিস্ট আমলে নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে বিএনপিও চাচ্ছে 19 জনকে পুনর্বহাল করতে, আপনারা চাচ্ছেন 1300+ জন পুনর্বহাল করতে। মানে কারণটা কি? মানে আওয়ামী লীগ আমলে যে নির্বাচন হয়েছে সেটা তো শতসিদ্ধ, যেটা আসলে যারা হচ্ছে আওয়ামী লীগের প্রতীক নিয়ে দাঁড়িয়েছে তাদেরকে তো পুনর্বহাল করতে চাওয়া হচ্ছে না। এখন আওয়ামী লীগের প্রতীক নিয়ে তো বাইসের সুমন দাঁড়ায়নি, তাকে সে জেলখানায় কেন? সে তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল, সে জেলখানায় কেন? তার ব্যাপারটা খুব স্পষ্ট। এখন স্থানীয় কাউন্সিলরদের হয়তোবা অনেকের ব্যাপারটা স্পষ্ট ছিল না, দুই একটা জায়গায় মিস্টেক হতে পারে, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু আপনার দেখেন যে স্থানীয় প্রশাসন এখন ঠিকঠাক কাজ করছে না। আপনি দেখবেন যে একটা উপজেলা পরিষদে মানে একজন ইউনো তিনি একসাথে 4-5টা দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ব কি সমন্বয়ক পালন করতে পারে আপনার মনে হয় কিনা? মানে আপনারা আপনার বিরুদ্ধে কিছু বললে ফ্যাসিস্টের দোষর হওয়া? না, সমন্বয়ক তো পালন করতে চাচ্ছে না। সমন্বয়ক তো পালন করতে চাচ্ছে না। এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে যাদের বিরুদ্ধে এরকম মানে ফ্যাসিজমের এলিগেশন নাই, তাদের পুনর্বহাল করে মানে এরকম একটা কিছু করা যায় কিনা, এটা একটা প্রস্তাবনা বা একটা মিটিং ছিল, এটা ফাইনালাইজড আসলে খুব কিছু না। জি, আবার তারপরে দেখা যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনারা আসলে অনেক বেশি আগ্রহী, যেটা ইতিবাচক। 2019-এর ডাকসু নির্বাচনটা খুবই বিতর্কিত ছিল, তাছাড়া 3 যুগ ধরেই আসলে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয় না। সেটা কি আসলে আপনাদের এক ধরনের স্ট্র্যাটেজি বলা যায় যে আপনারা দল গোছাতে আপনার সহায়তা করবে? না, ব্যাপারটা এভাবে না দেখে আপনি এভাবে দেখতে পারেন যে
আমি যদি 90-এর গণ আন্দোলনের কথা বলি, সেখানে শিক্ষার্থীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হলো, সেখানে গণতান্ত্রিক সরকার এসে ছাত্র সংসদ নির্বাচনকেই গলা টিপে হত্যা করলো। তো এর মাধ্যমে এই ছাত্র সংসদ নির্বাচন গলা টিপে হত্যা করার পরেই এই ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসের রাজনীতি, এই গেস্ট রুম, গণরুম, র্যাগিং, এগুলা এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করারই ফসল। তো এবার যদি ছাত্র সংসদ নির্বাচন না আসে, ছাত্ররা যদি তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে না পায়, তো তাহলে ক্যাম্পাসগুলো আবারও ফ্যাসিবাদী আমলের সেই অন্ধকার যুগে পর্যবেসিত হবে। ধন্যবাদ। রবিন আপা, আমি দেখছিলাম যে ছাত্র দলের পক্ষ থেকে সম্ভবত একটু বিলম্ব করার কথা বলা হচ্ছে, যে বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে বলা হচ্ছে যে গঠনতন্ত্র আবার লিখে তারপরে যেন নির্বাচন দেওয়া হয়। ছাত্র দলের আসলে এই বিলম্ব চাওয়ার আসলে কেন, মানে প্রয়োজনীয়তা কেন হলো, যে অনেকদিন ধরে ছাত্র দলের অ্যাক্টিভ রাজনীতি নেই ক্যাম্পাসগুলোতে, তাদের লোকসংখ্যা কম, এটাই কি কারণ? আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে আমার ভাইয়ের কথার সাথে একটা জায়গায় একটু ক্যান্ডিডলি ডিফার করছি। সেটা হচ্ছে যে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, সে অন্ধকার দিন আবার ফিরে আসবে, এটা না আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে একদম বিশ্বাস করি না। বিশ্বাস করি না কেন জানেন? বিকজ মানুষ এখন না এত সোচ্চার হয়েছে, এত সচেতন হয়েছে, এবং এই অভ্যুত্থান না মানুষের ভেতরে একটা বিরাট নাড়া দিয়ে গেছে। আমরা যারা সচেতন মানুষ, যারা রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত, তারা যেমন, একেবারে সাধারণ মানুষ যারা হয়তো কোনোদিন ভোটের বাইরে আসলে কোনো রাজনীতিই করে নাই, তারাও কিন্তু এখন নতুনভাবে ভাবতে শিখেছে, নতুনভাবে বিষয়টি উপলব্ধি করতে শিখেছে। সো বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদী কায়েম হওয়া এত সহজ না। 75-এর পরে কিভাবে আবার ফিরে এসেছিল? 75-এর পরে তো আসলে অনেকগুলো বছর পার হয়েছে, এবং যে এই যে ফিরে আসা, এটা দায় আমাদের। আপনাদের দলই তো আওয়ামী লীগকে রাজনীতিতে আবার আমাদের কারোর দায় কম না। দেখুন, আমি ওনারা এখন অনেক কথা বলছেন, আমার কাছে খুব অবাক লাগে। কত 15 বছর একটু ডিসেন্ট ভয়েস শোনার কত আপ্রাণ চেষ্টা আমরা করেছি, চাতক পাখির মতন তাকিয়ে থেকেছি। তখন কিন্তু আমরা বলেছি, আমি ক্যাম্পাসে ছাত্রলীগের দ্বারা বেশ কয়েকবার নির্যাতিত হয়েছি বলেছে আপা, মানে সম্মিলিতভাবে হয়তো বলেনি, কিন্তু হ্যাঁ, মানে আমরা লোক সংখ্যা কম ছিলাম, কিন্তু গত 5-6 বছর। প্লিজ আপনার সময় বলেন, আচ্ছা প্লিজ। সো আমরা না, তাহলে ওই ভয়েসটা ফ্যাসিবাদকে ছাপিয়ে যাওয়ার মতন হয়নি, বা অ্যাটলিস্ট আমাদের কান পর্যন্ত আসবার মতো হয় নাই। তো এখন আমি যেটা মনে করি, এখন মানুষের যেই রকম পরিবর্তন আমি লক্ষ্য করি, তাতে একদিনে কিন্তু হাসিনা হয়নি, ফর গড সেক। 2008-এর হাসিনা, 14-এর হাসিনা, 18-এর হাসিনা, 24-এর হাসিনা, চারটা হাসিনা কিন্তু ধীরে 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 আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি মনস্টার, আরো বেশি মাফিয়া হয়ে উঠেছে। এত সহজ মানে না, এটা থুম করে 8 সালে হাসিনা হয়ে গেছে তা নয়। এবং 96-এর হাসিনাকেও আমরা দেখেছি। সো প্রত্যেকটা হাসিনা ইজ এ ডিফারেন্ট হাসিনা, এবং ওই হাসিনাটা তৈরি করার পিছনে শুধু যে আওয়ামী লীগের অবদান আছে তা না, ব্যবসায়ী কমিউনিটির আছে, মিডিয়া কমিউনিটির আছে, দেশের আপামর জনসাধারণের আছে, আমাদের সকলের আছে। বিরোধী দল হিসেবে বিএনপির দায় আছে, প্রত্যেকের দায় আছে। প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে যতটুকু সোচ্চার হওয়া দরকার ছিল ততটুকু হতাম, তাহলে আরেকটা হাসিনা তৈরি হতে পারতো না। আমি ডাকসু নির্বাচনের প্রসঙ্গে আসি। সার্টেনলি ডাকসুতে তো নির্বাচন হতে হবে, এবং ডাকসু নির্বাচন দেখেন আবারও সেই 72 থেকে 75-এ ফিরতে হয়। বাংলাদেশের প্রথম ডাকসু নির্বাচন 72 সালে যেটা হয়েছিল, সেটাও ব্যালট বাক্স ছিনতাই করে। 73 সালে সেটাও ব্যালট বাক্স ছিনতাই করে। সো আমাদের নির্বাচনের ইতিহাস মাশাআল্লাহ ভয়াবহ। ছাত্রদল আসলে কেন এটাকে বিলম্ব করতে চাচ্ছে? দীর্ঘদিন ছাত্রদলকে ক্যাম্পাসে যাওয়া তো দূরেই থাক, ক্যাম্পাসের আশেপাশে আসতে দেওয়া হয়নি। রাজনৈতিকভাবে এখনো কিন্তু একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখনো কিন্তু ঠিক সেই অর্থে শিক্ষার পরিবেশ বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বলেন, সেই অর্থে কিন্তু যেটা স্টেবিলিটি বলা হয়, স্থিরতা বলা হয়, সেটা কিন্তু এখনো শতভাগ অর্জিত হয় নাই। সো এই সকল কিছু বিবেচনা করে বিএনপি বলেছে একটা রাজনৈতিক সরকার আসুক, আসতে দেন একটা রাজনৈতিক সরকারকে। তারা যদি আপনাদের চাওয়া অনুযায়ী কাজ ডেলিভার করতে না পারে, তাহলে আপনাদের হাতে তো আছেই অস্ত্র, আপনারা তো ভোটের বাক্সে সেটা জবাব দিয়েই দিতে পারবেন। সেই স্টেবিলিটিটুকু আসুক, ডেফিনেটলি তারপরে নির্বাচনগুলো হবে। স্পষ্ট। লাস্ট একটা প্রশ্ন করতে চাই যে বিএনপির একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা
চিঠি মাঝখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। 19 জন পৌর মেয়রকে তিনি পুনর্বহালের দাবি জানিয়েছিলেন এবং সেটা আসলে কেন, মানে যেই অভিযোগে তারা অভিযুক্ত বা জাতীয় নাগরিক কমিটি অভিযুক্ত, সেখানে তো আসলে আপনারাও সমানভাবে অভিযুক্ত হতে পারেন। দেখুন, যে 19 জন পৌর মেয়রের কথা বলা হচ্ছে, যে 19 জন পৌর মেয়রের কথা বলা হচ্ছে, তারা সোফার আমাদের মহাসচিব ইজ কনসার্ন, ওনার কাছে ইনফরমেশন নিশ্চয়ই আছে, তথ্য প্রমাণ নিশ্চয়ই ওনার কাছে দেয়া হয়েছে যে এই নির্বাচিত যারা হয়েছে বিএনপির দল থেকে, তারা আসলে বহু কষ্ট করে এবং নানান রকম প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েই নির্বাচিত হয়েছে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। কিন্তু এটার সঙ্গে যদি এখন আপনি 1300কে মেলান তাহলে একটু ডিফিকাল্ট হবে, কারণ 19 জনকে পিক করা যতটা সহজ বা 19 জন হওয়ার পসিবিলিটি যতটা হাই, আমি পসিবিলিটি প্রবাবিলিটির কথা বলছি, আমি কিন্তু কোনো কনক্লুশনে যাচ্ছি না, পসিবিলিটি যতটা হাই 1300-1400 পসিবিলিটি ততটা হাই না, বিকজ ওই নির্বাচনগুলো আমরা দেখেছি। হ্যাঁ, প্রসেসের সেম, সেখানে আপনি সমালোচনা করতেই পারেন, সমালোচনা করাই যায়। অসংখ্য ধন্যবাদ। আনহাফ, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার কেন মনে হয় যে, মানে আপনাদের কেন মনে হচ্ছে যে ছাত্র দল এই মুহূর্তে ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনগুলো চাচ্ছে না? কারণ তারা ভাবছে যে নির্বাচনে হয়তো বা জিততে পারবে না, এই কারণে তাদের সরকার যখন আসবে নির্বাচনের পরে দলীয় সরকারের অধীনে সুবিধা মতো নির্বাচনটা করতে পারবে। কারণ রানিং স্টুডেন্টদের মধ্যে ছাত্র দলের তো ক্যান্ডিডেট হওয়ার মতো অনেককে আমরা চিনি, সেই জায়গায় তারা কেন এই আমলে, এই সরকারের আমলে নির্বাচন করতে যাচ্ছেন? না, আপনারা কি একই লজিকের কারণে, মানে একই অ্যানালজির কারণে এই সরকারের অধীনে নির্বাচন করতে যাচ্ছেন কিনা? না না, এখানে আমরা নির্বাচন করলে আমরা যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ করে বেরোবো এরকম তো না, কারণ আমাদের দলই এখন পর্যন্ত মানে ফর্ম হয়নি। তো এই সরকারের আমলে হলেও মানে আপনার ওই যে প্রশাসন, যারা প্রশাসনের লোকজন তো ভাই আমাদের না, বরং প্রশাসনের লোকজন এখন আসলে কোন দিকে মানে কেবলা ঘুরাচ্ছে ওটাও আপনারা খেয়াল করেন। আর আমি প্রশাসনের কথা যখন বললেন তখন শোনা যাচ্ছে না অনেক জায়গায় অনেক রাজনৈতিক দল প্রভাব খাটাচ্ছে, তাহলে মানে সেটা কেন হচ্ছে? সেটা তো স্পষ্ট আপনাদের সরকার আমাদের, বাট হচ্ছে যে মানে আমি যদি মাঠের দখল বলি, সেখানে রাজনৈতিক দলগুলোর অনেক ক্ষেত্রে বেশি আছে। তো যখন আপনি মানে প্রেসার ক্রিয়েট করবেন, আপনারা কি পারছেন না থামাতে? আমরা তো সংগঠিত হচ্ছি, আমরা তো এখনো পুরোপুরি সংগঠিত না। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।